সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আজকে আমরা কথা বলবো অস্টিওপোরোসিস নিয়ে, যেটাকে আমরা আপনার সবাই হাড় ক্ষয় নামে চিনি। একটা নীরব ব্যাধি যেটা আমাদের ভিতরে ভিতরে সবার আছে এবং আমরা বুঝতে পারতেছি না। যেহেতু এটা পুরাপুরি হাড় ভেঙে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারি না, সেহেতু এটা প্রতিরোধমূলক ব্যবস্থা করে তুললে এটা নিরাময় করা এবং এর থেকে ডিফেন্স করা সহজ। আজকে আমরা কথা বলবো অস্টিওপোরোসিস কেন হয়, কিভাবে হয়, হলে কি করবেন, কি কি খাবার খেলে অস্টিওপোরোসিসকে ডিফেন্স করা যাবে এবং অস্টিওপোরোসিস সম্পর্কে আজকে বিস্তারিত। যাদের অতিরিক্ত ওজন কমে যাচ্ছে, খাওয়ায় অনীহা, ক্ষুধামন্দা, খেতে ইচ্ছা করে না, তারা অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছেন। অর্থাৎ আপনার হাড় ক্ষয় হবে খুব শীঘ্রই। যারা অতিরিক্ত গ্যাসের সমস্যায় ভুগতেছেন, ম্যাল অ্যাবজর্পশন, ভালোভাবে হজম হয় না, আলসারেটিভ কোলাইটিস, জিআই ট্র্যাক্ট ইনফেকশন অথবা আপনার পেপটিক আলসার ডিজিজ, এইচ পাইলোরি ইনফেকশন, এদের অস্টিওপোরোসিস অর্থাৎ ভিটামিন ডি অর্থাৎ ক্যালসিয়াম অ্যাবজর্পশন না হওয়ার কারণে হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা আছেন। প্রিয় দর্শক, যারা অ্যাজমার ওষুধ খান, শ্বাসকষ্টের জন্য যারা স্টেরয়েড সেবন করেন, তারা মায়ের কোমর ভাঙার ইতিহাস থাকলে বাচ্চারও অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা অস্টিওপোরোসিসের মেজর ঝুঁকিতে আক্রান্ত আছে যারা ধূমপায়ী এবং অ্যালকোহল সেবন করেন, তাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি আছেন। আমরা আজকে আলোচনা করব অস্টিওপোরোসিস নিয়ে, অর্থাৎ হাড় ক্ষয় নিয়ে। ব্লাড প্রেশার মনিটর, সঠিক রক্তচাপ, নিশ্চিন্ত জীবন। প্রথমেই আমরা জানবো অস্টিওপোরোসিস কি, অর্থাৎ হাড় ক্ষয় কি। অস্টিওপোরোসিস একটা হাড়ের ক্ষয় জনিত রোগ। যেহেতু এটা না ভেঙে যাওয়া পর্যন্ত এটা নির্ণয় করা যায় না, জানা যায় না, সেহেতু আমরা এটাকে প্রিভেনশন করব এবং প্রিভেনশন সম্পর্কে আজকে আমরা কথা বলবো। অস্টিওপোরোসিস প্রায় প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন এবং 3 জন নারীর মধ্যে 1 জন এই অস্টিওপোরোসিসে আক্রান্ত। বয়স 50-এর উপরে গেলে এটা ধীরে ধীরে ক্ষয় বেড়ে থাকে। অস্টিওপোরোসিস কি বলতে গেলে প্রথমেই বলতে হবে আমাদের যে আমাদের বডিতে একটা টিস্যু আছে যেটা প্রতিদিন নতুন নতুন হাড় গঠন করে, নতুন নতুন হাড় তৈরি করে, এবং কিছু টিস্যু আছে, কিছু কোষ আসে যেগুলো হাড় ক্ষয় করে। যখন নতুন টিস্যু উৎপাদন কমে যায় এবং ক্ষয়ের পরিমাণটা বেড়ে যায়, সেই সময় আমাদের হাড় ক্ষয় হয় এবং অস্টিওপোরোসিস দেখা যায়। প্রিয় দর্শক, আমরা এ ব্যাপারে আলোচনায় জানবো কারা এই অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছেন। বিশেষ করে যাদের বয়স 50-এর বেশি এবং ইমিউনিটি ডিস্ট্রয় আছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস সহ অনেক অনেক রোগ আছে, তারা এই অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছে। শুধুমাত্র 50-এর অধিক বয়সীদের ক্ষেত্রেই যে অস্টিওপোরোসিসের ঝুঁকি আছে তা না, বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে 40-এর নিচে অর্থাৎ ইয়াং জেনারেশনের মধ্যেও এই হাড় ক্ষয়ের প্রবণতাটা দেখা যাচ্ছে। তাইলে শুধুমাত্র যে বৃদ্ধরা অথবা ইমিউনিটি ডিস্ট্রয় পেশেন্টরাই যে অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছে ব্যাপারটা তা না, অনেক ক্ষেত্রে ইয়াং জেনারেশনরাও অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছেন। অস্টিওপোরোসিস হইলে যেহেতু ফ্র্যাকচার হয় এবং মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, আস্তে আস্তে উচ্চতা কমতে থাকে, তাহলে বয়সের ভারত্বের কারণে হাড় ক্ষয়গুলি এই কারণগুলি হতে পারে। তাহলে অস্টিওপোরোসিসে কারা ঝুঁকিতে আছেন আমি এটা বলে রাখলাম। বিশেষ করে পুরুষ মহিলা দুইজনরাই অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছেন। To Sensodyne toothbrush for effective and gentle care. Sensodyne. প্রিয় দর্শক, এখন আমরা জানবো অস্টিওপোরোসিস কিভাবে নির্ণয় করবেন। অস্টিওপোরোসিস নির্ণয় করতে গেলে খুব সহজেই এটা নির্ণয় করা যায়, ব্যথামুক্তভাবে এবং খুবই সিম্পলি। এটা একটা প্লেন এক্সরে অথবা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আপনি যে কোনো রেডিওলজির একটা টেস্ট করেই আপনি জানতে পারবেন যে আমার অস্টিওপোরোসিস অথবা হাড়ের ডেন্সিটি কম কি না। হাড়ের ডেন্সিটি বলতে আমরা অনেক সময় চিকেন উইংস অথবা হাড় খাই দেখছি যে ভিতরে ডেন্সিটিটা জিনিসটা একটা থেকে ঘনত্ব, পুরুত্ব, হাড়ের ভারসাম্য রক্ষা করে। ওই ডেন্সিটিটা আস্তে আস্তে থিন হয়ে গেলে, পাতলা হয়ে গেলে, আবরণটা কমে গেলে, আমি একটু আগেই বলছি যে যখন এই হাড় ক্ষয়ের কোষগুলি যখন বৃদ্ধি পায় এবং নতুন করে তৈরি হওয়ার প্রবণতা কমে যায়, তখনই অস্টিওপোরোসিস দেখা যায়। তাইলে আমরা খুবই সিম্পলি ব্যথামুক্তভাবে জানতে পারবো যে আমাদের অস্টিওপোরোসিস আছে কিনা। এ ব্যাপারে আমরা জানবো অস্টিওপোরোসিস যদি চিকিৎসা না করা হয়, পরীক্ষা করার পরেও অথবা না জানার পরেও, তাহলে কি হতে পারে। অস্টিওপোরোসিস হলে আমি বলছি ফ্র্যাকচার হতে পারে, অল্প আঘাতেই, অল্প অ্যাক্সিডেন্টেই আমাদের হাড় ভেঙে যেতে পারে এবং একটা জায়গা থেকে একটা জায়গায় এটা ট্রান্সমিটেড হইতে পারে, চলে যেতে পারে। একটা হাড় ক্ষয় হয়েছে এবং আরেকটা ক্ষয়ে হাড়ের ঝুঁকি বেড়ে যেতে পারে। মেরুদণ্ডে এবং কোমরে তীব্র ব্যথা হইতে পারে, অনেক সময়
হাতে এবং রিস্টেও হাড় ক্ষয় হয়। তাই এই ব্যথাগুলি চিরস্থায়ী আকার ধারণ করতে পারে এবং পরবর্তীতে এটা পঙ্গুত্ব এবং পুরাপুরি ডিসঅ্যাবিলিটিতে পরিণত হইতে পারে। তাহলে অস্টিওপোরোসিসের প্রিভেনশন এবং অস্টিওপোরোসিসের খাদ্য কিভাবে এটা ম্যানেজ করবেন আমি এখনই বলবো, একটা ছোট্ট বিরতি পর। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক, শক্তিতে বাড়ুক। প্রিয় দর্শক, এ ব্যাপারে আমরা জানবো অস্টিওপোরোসিস হলে কি কি খাবেন এবং কি কি বর্জন করবেন এবং শরীর চর্চা কিভাবে করবেন। প্রথমেই আমি বলবো কি কি খাবেন। বয়স 50 হবার আগেই আমাদের বডিতে প্রায় 1200 mg ক্যালসিয়ামের প্রয়োজন। এই অস্টিওপোরোসিস হাড় ক্ষয় প্রিভেন্ট করার জন্য আমাদের শরীরে 1200 mg ক্যালসিয়ামের প্রয়োজন। যারা আমরা খাদ্যতে এই 1200 mg ক্যালসিয়াম পাবো, আমি একটা লিখিততে আমার পেজে আপলোড করব কতটুকু খাবারে কতটুকু ক্যালসিয়াম আছে। এটা যদি আমরা গ্রহণ করতে পারি ভালো, না হলে সাপ্লিমেন্ট হিসেবে ওয়ান্স ডেইলি ডোজে অনেকগুলি ক্যালসিয়াম বাজারে পাওয়া যায় যেগুলো ডিএক্স ফর্মে আছে, এবং 1200 mg ক্যালসিয়াম এটা অ্যাবজর্পশন করার জন্য সাথে 400 mg ভিটামিন D3 দেওয়া আছে যাতে প্রপার 1200 mg ক্যালসিয়ামটাই বডিতে অ্যাবজর্ব হয়। প্রিয় দর্শক, এখন আমরা জানবো কি কি খাবারে ভিটামিন D এবং কি কি খাবারে ক্যালসিয়াম রয়েছে। প্রথমেই বলবো ডিম, দুধ, কলা, পালং শাক, বাদাম, খেজুর, কিশমিশ এবং বিভিন্ন প্রকার শাকসবজিতে ক্যালসিয়াম রয়েছে। পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পেতে আমাদের দুধ এবং দুধের তৈরি ছানা, পুডিং, দই, টক দই এগুলো খাওয়া উচিত। বাদামের মধ্যে চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম অথবা যে কোনো ভিটামিন E রিলেটেড বাদাম খাওয়া যেতে পারে। পাশাপাশি দুধ এবং স্নেহ জাতীয় খাবারের কোনো বিকল্প নাই। সাথে পালং শাক, ফুলকপি এবং সব রকমের ডাল, যেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ ডাল, এটা খেলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। কোন খাবারে কতটুকু ক্যালসিয়াম আছে এটা আমরা জানবো এক সময় ইনশাল্লাহ। এবারে আমরা বলবো কোন কোন জিনিস এড়িয়ে চলবেন, কোন কোন জিনিস এড়িয়ে চলবেন এবং কি কি মেনে চলবেন, কি কি খাবার এড়িয়ে চলবেন অথবা কি কি ম্যানেজ করে চলবেন। প্রথমেই আমি বলবো খাদ্যাভ্যাসের মধ্যে যা ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ করেন এটা মারাত্মকভাবে অস্টিওপোরোসিস তৈরি করে। এই জন্যে ধূমপান এবং অ্যালকোহল সেবন এটা বন্ধ করে দিন, আস্তে আস্তে ক্রমাগতভাবে বন্ধ করে দিন যাতে এটা অস্টিওপোরোসিস তৈরি করতে না পারে। অস্বাস্থ্যকর পরিবেশ এড়িয়ে চলুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। আর বিশেষ করে আরেকটা জিনিস এড়িয়ে চলবেন, সেটা হলো পড়ে যাওয়া, ফলেন অথবা অ্যাক্সিডেন্ট। আপনার আশেপাশে যদি স্লিপারি থাকে ওটা এড়িয়ে চলুন। বয়স যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাইট এরিয়া দিয়ে চলাফেরা করুন। পাশে হাতে অথবা চলাফেরায় যদি কোনো সমস্যা হয় স্ক্র্যাচ অথবা যে কোনো একটা লাঠি ব্যবহার করুন। যদি একেবারেই অক্ষম হন সাথে একজন লোক ব্যবহার করুন। আপনি মূল কথা ফল এড়িয়ে চলতে হবে। পড়ে গেলে আপনি যদি অস্টিওপোরোসিসের রোগী হন তাহলে আপনার ফ্র্যাকচার হবে। এই জন্যে পড়া থেকে বিরত থাকুন, সাবধানে থাকুন। এখন আমি বলবো কি কি শরীর চর্চা এক্সারসাইজ করবেন এই অস্টিওপোরোসিসের জন্য। প্রথমেই আমি বলবো সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ এক্সারসাইজ হচ্ছে হাঁটা। হাঁটা একটা সহজ, সুলভ এবং আদর্শ ব্যায়াম। এর মধ্যে সম্ভব হইলে যদি সাঁতার কাটতে পারেন হালকা, সম্ভব হলে পারবেন, না হলে পারবেন না। হাঁটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট সকাল বিকেল হাঁটবেন। সময় বের করে 30 মিনিট আস্তে ধীরে এবং দ্রুত গতিতে হাঁটবেন। হাঁটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম। যদি হাঁটার পরিবেশ না থাকে ঘরের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, ব্যায়াম করতে পারেন, বেড খেলতে পারেন, ওঠানামা করতে পারেন, আপ ডাউন করতে পারেন। যাতে ট্রেডমিল আছে ব্যবহার করতে পারেন। বাসায় এরম ওরম বড় পা দিয়ে হাঁটতে পারেন, জায়গায় দাঁড়িয়ে জাম্পিং করতে পারেন। এই এক্সারসাইজগুলো করলে অস্টিওপোরোসিস প্রিভেন্ট হয়। Sensodyne, rapid relief. সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা জানবো কিভাবে মেডিকেল রিলেটেড ট্রিটমেন্ট করাবেন। প্রথমে আমি বলবো আপনার ডাক্তার দেখান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। আগে নিশ্চিত হন আপনার অস্টিওপোরোসিস হয়েছে কিনা। যদি অস্টিওপোরোসিস হয়েই থাকে তাহলে আপনি সে ব্যাপারে আপনার নিকটস্থ ডাক্তার অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং নিয়ম কানুন মেনে চলবেন। এটা হলো মেডিকেল রিলেটেড ট্রিটমেন্ট। আমি বলবো না কি ট্রিটমেন্ট, আপনি আপনার ডাক্তার দেখান। এবারে বলবো পুরুষ এবং মহিলার জন্য অত্যাবশ্যকীয় অস্টিওপোরোসিসের ব্যবহার ট্রিটমেন্ট। সেটা কি? অবশ্যই পুরুষ এবং মহিলার অস্টিওপোরোসিস হইলে পারে আমরা ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা খাবারের মাধ্যমে গ্রহণ করব, সেই খাবার যে খাবারে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 আছে, যেটা ব্যবহার করলে হাঁটাহাঁটি করলে এক্সারসাইজ করলে যেটায় ভিটামিন D উৎপাদন হয়, বডির ভারসাম্য রক্ষা করে সেইভাবে চলাফেরা করব এবং অবশ্যই ডাক্তার দেখিয়ে ওষুধ খাবো।
পুরুষ এবং মহিলা উভয় ক্যালসিয়ামের কোনো বিকল্প নাই, যাদের বয়স বেশি এবং যাদের বয়স কম উভয়ের ক্ষেত্রেই। এখন আমি বলবো শুধুমাত্র পুরুষ কী কারণে অস্টিওপোরোসিস হয় এবং অস্টিওপোরোসিস এটা প্রিভেন্ট করতে কী জিনিসটা প্রয়োজন। পুরুষের টেস্টোস্টেরন হরমোন, যেটা বোনের ডেনসিটি বজায় রাখতে, ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এই অস্টিওপোরোসিস হতে পারে। তাই টেস্টোস্টেরন ব্যবহার করবেন এবং কম টেস্টোস্টেরন খরচ করবেন। আমরা যেটা মনোযোগ দিয়ে যেটা দেখি, ইলেকট্রনিক ডিভাইস অথবা মোবাইল, অনেক ক্ষেত্রে আমাদের টেস্টোস্টেরন এতে ক্ষরণ হয়। এই ব্যাপারে আমি একদিন পুরো আলোচনা করবো টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে। তাইলে পুরুষের বোনের ডেন্সিটি ধরে রাখে যেহেতু টেস্টোস্টেরন হরমোন, আমরা এটাকে ব্যালেন্স রাখবো। এটাকে পরীক্ষার মাধ্যমে ব্যালেন্স রাখা যায়, আবার নিজের কিছু মেন্টালিটি স্যাটিসফ্যাকশনের মাধ্যমেই টেস্টোস্টেরন ব্যালেন্স করা যায়। এবং মহিলাদের, শুধুমাত্র মহিলারা কি প্রিভেনশন করবেন, ডাক্তার না দেখিয়ে আগে থেকে কীভাবে প্রিভেনশন করবেন, খাদ্যাভ্যাস আমি আগেই বলছি এটা কন্ট্রোল করবেন। আর HRT হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মেনোপজ হয়ে যাওয়ার আগে, মহিলাদের পিরিয়ড অফ হয়ে যাওয়ার আগে, এটা 40 থেকে 45 অথবা 50 এজে এই মহিলাদের মেনোপোজাল যে সিনড্রোম দেখা যায়, মেনোপোজাল ভ্যালপোরিন সিনড্রোম, মেনোপোজাল হট ফ্ল্যাশের সিনড্রোম, এই রিলেটেড সমস্যার কারণে উৎপাদন বন্ধ হয়ে গেলে, মহিলাদের হরমোন উৎপাদন বন্ধ হয়ে গেলে মেনোপোজ হয়ে যাওয়ার আগে অস্টিওপোরোসিস হতে পারে। তাই অবশ্যই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হবে। মেনোপোজ হয়ে যাওয়ার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। প্রিয় দর্শক, ছোট একটা আলোচনায় আসলে সব কিছু বলা সম্ভব নয়। অস্টিওপোরোসিস সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সম্পূর্ণ আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।